আলোচনাই নাই, এবং এটাও খুব স্বাভাবিক যে এর সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত এবং পরোক্ষভাবে জড়িত তাদের বিচার হইতে হবে। আচ্ছা, পরোক্ষভাবের মধ্যেও যেহেতু এইখানে তৎকালীন সরকার, তার সরকার প্রধান, এটা তার কি বলে নির্দেশক্রমে এবং নানাভাবে ঘটনা ঘটেছে, সুতরাং সেই দায়িত্ব তাকে নিতেই হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এইটা নিয়ে মানে আমি মনে করি যে এইটা নিয়ে অন্য আলোচনা অপ্রয়োজনীয়। এইটা গেল। এবার দ্বিতীয় আসি, যে কথাটা আপনি বললেন, হ্যাঁ নিঃসন্দেহে বিবিসির একটা ডকুমেন্টারিতে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি যদি মিডিয়াতে যেটা দেখলাম, কোনটা কি কারেক্ট জানি না, যে আমাদের যে ট্রাইব্যুনালে বিচার করছে সেই ট্রাইব্যুনালের বিচারের সম্ভবত যিনি চিফ প্রসিকিউটর, তিনি বললেন যে এইটা তো আমরা উত্থাপন করেছি, যে ওইখানে উত্থাপন করেছে, সেখান থেকে বিবিসি নিয়েছে বা কিছু, আমি জানি না এটা কতটুকু কি কারেক্ট না, কিন্তু আমি বলছি সে আলোচনাটাও আমার কাছে প্রধান না। প্রধান হচ্ছে আমরা তো জানি যে যা ঘটেছে এটা কি বলে দিনে দুপুরেই ঘটেছে, জনগণের সামনে ঘটেছে, লক্ষ লক্ষ মানুষের সামনে ঘটেছে, কিন্তু আমরা জানি বিচার তো অন্ধ, খালি ঘটলে তো হবে না, তার প্রমাণ লাগবে। সেই বিবেচনায় বিবিসির যে কথাটা বলেছেন যে সেইটা জাতিসংঘের যে রিপোর্টটা, এগুলো গুরুত্বপূর্ণ, এটা ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি। আর শেষ যেটা বললাম যে আমাদের সেটা তো প্রচেষ্টা গ্রহণ করতে হবে, কিন্তু আমার কাছে ওইটা আমি ওই আলোচনাটা হলে হয় কি, অনেক আলোচনায় এটা পাল্লা ভারী হয়ে যায়, আমি পাল্লা ভারী করতে চাইছিলাম না, তবুও বলি যেহেতু ওইটা নিয়ে অনেকে আমাদের দেশের মানুষের তো একটু গল্প বা এটা একটা প্রধান থাকে, যে ওইটা হয়তো বা এত সহজ আশা করে লাভ নেই। কিন্তু আমি মনে করি এই যে ফিরিয়ে আনার পয়েন্টটা বলছি, এটা ব্যাখ্যার দরকার নেই, নানা কারণ এটা আমরা জানি সবই, কিন্তু আমি বলছি যে পসিবল না, আপনি বলতে চাইছেন আমি অতীতের ঘটনা বলিতে জানি, এগুলো সবই আইনের ব্যাপার আছে, যে রাষ্ট্রে আছে তার অবস্থা কি অবস্থায় আছেন, এবং তিনি যে রাষ্ট্রে আছেন তারা তো সচেতনভাবেই তাকে আশ্রয় দিয়েছেন, একেবারে পরিকল্পিতভাবেই। সুতরাং আমি বলছি এইটাই, এক্ষেত্রে আইনগত প্রক্রিয়ার নানা বিষয় আছে, আমরা এর থেকেও তো বড় বড় যুদ্ধাপরাধীদেরকে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে, তাকেও তো আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমি বলছি ৭১-এর ঘাতকদের কথা এরকম, আমি বলছি সেইটা থেকে প্রধান আমাদের কাজ হচ্ছে যে এই যে আপনি ৩টা টাইটেল করলেন, এর মধ্যে আমরা যখন আলোচনা করি তখন কিন্তু সরকারও বলেছেন, আমরা ঐক্যমত্যে আছি, যে প্রধান কাজ হবে বিচারের কাজকে দৃশ্যমান করা। বিচার তো একটু ন্যাচারাল সময় লাগবে, সেটা অন্য জিনিস, কিন্তু আপনি ট্রেনে ঠিক মতো উঠাই দিতে পারলে, যদি অন্য কোনো সংকট না থাকে, তাইলে তো এইটা আমি বড় কোনো সংকটের জায়গা দেখি। আচ্ছা, আপনি একটি কথা বলেছেন যে পরোক্ষভাবে যারা জড়িত তাদেরও বিচার হতে হবে, পরোক্ষভাবে যারা জড়িত এটা এরিয়াটা আমরা কোন পর্যন্ত ধরবো? এটা আমার বিবেচনায় এটা আইনি ঠিক করতে পারে, কিন্তু আমাদের সাধারণভাবে বুঝবো এক্ষেত্রে দুইটা ভাবে চিন্তা করতে পারি আমরা। একটা হচ্ছে যে নির্দেশদাতারা যারা ছিলেন তারাই প্রথম, মানে আপনি সরাসরি যে দেখি একজন করেছে তার নির্দেশদাতা, আরেকটা দেখতে হবে তারা ডাইরেক্টলি ইনভলভ। আচ্ছা, তাহলে ডিরেক্ট হতে পারে, এটা আইনের ভাষা, হয়তো আমি সাধারণ মানুষের বোধগম্য ভাষা বলছি, আইনবিদরা আইনের ভাষা বলতে পারবেন। আরেকটা হচ্ছে এটা মনে রাখতে হবে, এটা তো একটা রাজনৈতিক ঘটনাবলী, রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে ছিল, এবং এটা আমরা দেখতে পাচ্ছি না যে শুধু সেই দল না, তার যে জোট, তারাও এটা বসে সিদ্ধান্তগুলো কি নিয়েছিল, এগুলো আপনার দেখতে হবে। মানে আপনি মানে এর আইনগত দিকে দেখে আমি পরোক্ষ মানে এটা মেন করি, রাজনৈতিক সিদ্ধান্ত যেহেতু জোটে আরো কারা ছিল সেই বিষয়টা তখন চলে দেখতে হবে, তারা কিভাবে আসে না আসে। তার মানে আমি বলছি সরাসরি ইনভলভ যিনি, আমি তাকে বলছি একেবারে প্রত্যক্ষ, আর নানাভাবে যারা সিদ্ধান্ত দিয়েছে এবং এগুলো করেছে তারা, সেই ক্ষেত্রে আমি দুইটা ভাগ বলছি, এইখানে ব্যক্তি গোষ্ঠী বলতে পারেন, আর একটা হচ্ছে যে পলিটিক্যাল ডিসিশনের মধ্যে দিয়ে হয়েছে সেটা। আসবো আবারও আপনার কাছে। আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কতটুকু আশাবাদী যে এই সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করতে পারবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বিচার করবার প্রসেস তো শুরু হয়ে গেছে, এবং তাকে ফিরিয়ে আনবার যে আইনি পদ্ধতি আছে সেটাও চলছে। বাস্তবতা হচ্ছে প্রিন্স ভাই যে আশঙ্কার কথা বলেছেন, এই আশঙ্কাটা কোনোভাবে অমূলক না, উড়িয়ে দেবার সুযোগ নাই। কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাসিনা ফিরে আসুক বা না আসুক, আনতে পারা যাক অথবা না যাক, একটা সিরিয়াস জুডিশিয়াল প্রসেস যদি গো অন করে, ন্যাশনাল হিলিংয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ। এই যে দেখেন জুডিশিয়াল প্রসেসটা শুরু হয়েছে বলেই তো এই যে কনভারসেশনটা আলোর মুখ দেখেছে, এবং আজকে চিফ প্রসিকিউটর বলেছে যে এটা ট্রেইলার মাত্র, যে এই ধরনের আরও অনেক ঘন্টার পর ঘন্টার কনভারসেশন শেখ হাসিনার এবং বিভিন্ন জায়গাতে যে কমান্ড করছে জেনোসাইড এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির জন্য, সেগুলোর এভিডেন্স কোনো না কোনো ফর্মে আছে বলে আমরা ধারণা করছি।
তো সেটা যদি ট্রেইলার হয়, তো ট্রেইলার হয় ধরেন আপনার 2-2.5 সেকেন্ডের, আর মুভিটা হয় 3 ঘন্টার, তাহলে ন্যূনতম আরও 2.5-3 ঘন্টার মুভি ক্লিপ হওয়ার মতো সার্টেন ডকুমেন্টেশন আছে, এবং যেটা আলটিমেটলি আদালতে প্রেজেন্ট করা হবে। এবং আপনি জানেন আইসিটি ইতিমধ্যে বলেছে যে এটা লাইভ সম্প্রচার হবে তাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে। তাহলে আলটিমেটলি এভিডেন্সটা প্রডিউস করবার সাথে সাথে কিন্তু জাতীয় জেনে যাবে। যেটা গুরুত্বপূর্ণ যে ন্যাশনাল হিলিংটা গুরুত্বপূর্ণ, যে আসলে কি হয়েছে, হাসিনা কি করেছে, আর প্রসেসটা যতটুকু ফেয়ার করা সম্ভব। আপনি চাইছেন যে সাজা কার্যকরী হওয়ার চাইতেও ন্যাশনাল হিলিংটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে তো হাসিনাকে আনবার আর কোনো পথ বাকি নাই। রাষ্ট্র যতটুকু করবার সুযোগ আছে, রাষ্ট্র ভারতকে চিঠি দিয়েছে, রাষ্ট্র ইন্টারপোলের মাধ্যমে জানিয়েছে, রাষ্ট্র বিজ্ঞাপন দিয়েছে, রাষ্ট্র আইনজীবী নিয়োগ করেছে, রাষ্ট্র বারবার বলছে তাকে যে আপনি এখানে ট্রায়ালে পার্টিসিপেট করেন টোটাল জুডিশিয়াল প্রসেস ফলো করবার জন্য। রাষ্ট্র বলে দিয়েছে যদি বিদেশি আইনজীবী আনতে চায় সেটাও আনতে পারবে। তাহলে বিচারে অংশগ্রহণ করবার জন্য যা যা ভারতের সাথে কিন্তু আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যদি ভারত চুক্তি লঙ্ঘন করে তখন আমরা কি করতে পারি? আমরা তো তখন আন্তর্জাতিক আদালতে, এগুলো হচ্ছে বাইল্যাটারাল ট্রিটি, এগুলো বাইল্যাটারাল ট্রিটি। আমি এক্স্যাক্টলি জানি না যে এখানে ব্রিচ করলে কোনো আরবিট্রেশন ক্লজ আছে কিনা, যে এখানে একটা রাষ্ট্র যদি তার দায়িত্ব পালন না করে সেক্ষেত্রে কি করা যাবে, এটা কি জাতিসংঘে নেওয়া যাবে অথবা ইন্টারন্যাশনাল কোনো বডিতে নেওয়া যাবে, সেই ব্যাপারে আমার জানা নাই। কিন্তু একটা বড় জিনিস হচ্ছে ভারতের যে ইন্টারন্যাশনাল অব্লিগেশন তারা যে ফেল করছে, এইটা গ্লোবালি তার রেপুটেশন নষ্ট করবে। ভারত যে একটা ফ্যাসিস্ট, একটা অথরিটেরিয়ান রাষ্ট্রকে এবং রেজিমকে হেল্প করেছে, তাকে বিচারে বাধা দিচ্ছে, এইটা কোনোভাবে তার ক্রেডিবিলিটি আপহোল্ড করবে না। নিশ্চয়ই না। আসবো আবার আপনার কাছে। নীলুফা চৌধুরী মনি, আপনারা তো বিচার চাইছেনই, পাশাপাশি আরেকটি কথা এসছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সংগঠন আকারে আওয়ামী লীগের বিচার আপনারা দেখতে চান। তো এটা আপনারা আসলে কতটুকু আন্তরিকভাবে দেখতে চান এবং আপনারা কি উদ্যোগ নেবেন সেই বিচারটা নিশ্চিত করার জন্য? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, আমরা এই 15.5 বছর সবচেয়ে যারা কষ্ট করেছে, সবচেয়ে যারা সাফার করেছে, সবচেয়ে যারা ত্যাগ করেছে, তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা সবার সহযোগিতায় শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে অনেকেই পালিয়ে চলে গেছে। তো সেই পালিয়ে চলে যাওয়ার জায়গায় আপনার এটা কিন্তু বিচার না, এটা পালিয়ে চলে গেছে। আমরা আর বাকি যে বাংলাদেশ আওয়ামী লীগ আছে তারা কিন্তু বাংলাদেশের দিব্যি আছে, 1000 খানেক বা 2000 খানেক আপনার পালিয়ে গেছে। আর যে লাখো লাখো মানুষ যে সুবিধা নিয়েছে এবং এই টর্চার করেছে বিভিন্ন ভাবে, আমরা জানি, আমরা সেটা অনেকবার আলোচনা করেছি। আমরা সেই তাদেরকে প্রত্যেক জনের বিচার চাই। সরকার কিন্তু এখানে নির্লিপ্ত, সরকার কিন্তু ওইভাবে মামলাটা লড়ছে না ওইভাবে যেভাবে হওয়ার কথা। কয়টা আওয়ামী লীগ জেলে গেছে আপনি দেখেন, আর এই 15.5 বছরে বিএনপি কতগুলো জেলে থেকেছে। শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে ভরে তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে টেনে টেনে কোমরে দড়ি বেঁধে আদালতে নিয়ে আসছে। অর্থাৎ আপনি বলছেন যে সংগঠনের বিচার না, কিন্তু যারা এই অপকর্মগুলো করেছে তাদের বিচার চান। শোনেন, আমি সংগঠনের বিচার, সংগঠন তো কোনো দোষ করে নাই। সংগঠনে থেকে যারা দোষ করেছে তাদের 100 জন আমি বিশ্বাস করি 99.5 জনই এখানে আসামি। 99.5 যখন আসামি হয়ে যাবে, আধা লোক কিন্তু কিছুই করতে পারবে না, সংগঠন কিন্তু অটোমেটিকলি ডাউন হয়ে যায়, তাই না? আর সরকারের বিচারটা কিন্তু অন্যরকম, উল্টা বিচার হচ্ছে। সরকার কিন্তু জনগণকে বিচার করছে না। আওয়ামী লীগের বিচার হওয়া দরকার। আমি তো আওয়ামী লীগের বিচারই বলছি। আওয়ামী লীগ করে বলেই তো তারা, আওয়ামী লীগের যারা সংগঠন কারা, মানুষ তো বানিয়েছে একটা জনগণ, আওয়ামী লীগের জনগণ সংগঠন বানিয়েছে। সেই জনগণের 99.5 জন এফেক্টেড, তারা আমাদেরকে টর্চার করেছে। তাদের যখন বিচার হবে তখন অটোমেটিকলি বলতে হবে না যে স্থগিত, নিষিদ্ধ, এইসবের বলার দরকার নাই। আমরা চাই ওই বিচারটা হোক, যে বিচারটা মানুষকে পদদলিত করেছে, মানুষকে আয়না ঘরের মধ্যে ঢুকিয়েছে। সেই বিচারগুলো কিন্তু আমরা পাই নাই, আমরা এখনো পাচ্ছি না। ট্রাইব্যুনাল যতগুলো, 2টা একটা ট্রাইব্যুনাল দিয়ে এত মানুষের বিচার করা যায় না, ওইভাবে হবে না। অনেকেই যে বলে বিচার শেষ না হইলে ইলেকশন না,
তাহলে এটা কিভাবে সম্ভব? একটা বিচারই হোক না, একটা বিচারই দেখেন না যে বিচার কিভাবে, তড়িৎ বিচার হলে 10 মাস 11 মাসে কিন্তু বিচার আমরা ফুললি পাইনি। একটা টেলিফোনের কথনের ওইটা 6 মাসের একটা জেল পেয়েছি, এটা কি বিচার বলে না? ওকে, আসবাবর আপনার কাছে। রুহিন হোসেন প্রিন্স, আপনি কি সংগঠন আকারে আওয়ামী লীগের বিচার হোক সেটা চান কিনা? না, একটা তো আমি আগের যে কথা বলেছি তার ধারাবাহিকতায় যদি আমরা আইনগতভাবে, আমি আইনের কথাটা আগে আসছে, যে প্রমাণিত হয় এটা আইন তার গতিতে চলবে, সেই দিকে যাবে। এবার আসি, আমি আগের আলোচনার, আমার নিজের আলোচনায় রেফার করছি, যে ঘটনাগুলো ঘটে গেল তাতে এটা তো জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই যে রাজনৈতিক দল, তার ভূমিকা, তারা এটা কি করবে। এই সিদ্ধান্তটা আসলে এই জনগণের উপরকেই আপনাকে ছেড়ে দিতে হবে। তাই না হলে একটু খেয়াল করবেন যে আমাদের তো সাংবিধানিক কতগুলো অধিকার আছে, যে কোনো মানুষকে সংগঠিত হওয়ার অধিকার, দল করার অধিকার, এগুলো, কিন্তু আলোচনাটা আসে নৈতিক অধিকার আছে কিনা। এখন নৈতিক অধিকার আপনি কি, সেই নৈতিক অধিকারের জাজ করবে জনগণ। আর এই ঘটনার সাথে যদি আইন জড়িত থাকার প্রমাণ করতে পারে তখন সে তার আইনগত বিষয়ক সংগঠন হিসেবে ডিসিশন নিতে পারে। তো বিষয়টা তো সেই জায়গায়। তা আমাদের কাছে যদি বলেন আমরা কোনো নির্বাহী আদেশ দিয়ে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ, এইটার পক্ষে না, এটা আমি জেনারেল করে বললাম, কারণ তাই না হলে তো আমাদের তো এটা দেশ, তার মানুষ, তার মিলাই তো সম্মিলিতভাবে চলার জায়গাটা আছে, এবং তার সকল মানে মানুষের গণতান্ত্রিক অধিকার, তার সকল মানুষের গণতান্ত্রিক অধিকার মানে তো আপনি ক্রিমিনালের গণতান্ত্রিক অধিকার এর আগে নির্বাহী আদেশ দিয়ে জামাতের নিষিদ্ধের জন্য কিন্তু একটা ছিল, মানে দাবি ছিল না। যদি বলেন এটা নির্বাহী আদেশ না, এটা জামাতের আলোচনায় বহুবার আমরা করেছি। সুতরাং আমরা আগেই, আমি আবারও রিপিট করি যে এনি অর্গানাইজেশন আমরা নির্বাহী আদেশে নিষিদ্ধর ব্যাপার না। কিন্তু ধরুন এটার সাথে হয়তো জামাতের কোশ্চেন বলছি না, কারণ আরও অনেকগুলো অর্গানাইজেশন চোখের সামনে আছে, ধরেন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশ দুনিয়া অন্য জায়গায় জানে, হয়তো সেই কারণে নিষিদ্ধ হয়েছে। আর জামাতের কোশ্চেনটা হচ্ছে তারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল, এবং এক্ষেত্রে আইনগত ব্যাখ্যার কিছু ফাঁক আমরা দেখতে পারি, খুঁজে বের করতে পারি। কিন্তু যখন পাকিস্তানি বাহিনী সারেন্ডার করে, তার আল বদর, আল শামস, তারা মানে এই অক্সিলারি ফোর্স সহ তারা তো সারেন্ডার করেছিল, আর এই অক্সিলারি ফোর্সের পলিটিক্যাল ফোর্স তো তারা। তা আপনি সেই বিষয়ে আমি বলছি যে জামাতের কোশ্চেনটার সাথে অন্যদের মিলানোর কোনো কারণ নেই। কিন্তু পয়েন্ট এইটাই, যদি এই যে আইন চলছে, আইনের গতি এসে যদি কোনো কথা বলে তখন সেই সিদ্ধান্ত নেওয়া যাবে। ওকে, আপনি বলতে চাইছেন যে আইনের গতিতে যদি দোষী প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে সংগঠনের বিচার হতে পারে, রাইট? সংগঠনের বিচার হয়, তাহলে এই সংগঠনের সদস্যরা তারা কি করবে? তারা তো একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করছে, তাদের বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, মানে দলের সদস্য আকারে তো কারো বিচার হবে না, দুটো ডিফারেন্ট জিনিস। ব্যক্তি যারা যারা ফৌজদারি অপরাধ করেছেন বলে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধেই তো চার্জশিট দেওয়া হবে, অভিযোগপত্র দেওয়া হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন শেখ হাসিনার কমান্ড স্ট্রাকচার প্রমাণ করা যাবে, ওবায়দুল কাদের থেকে শুরু করে কারা কারা এই দলের সিনিয়র লিডাররা গণহত্যার সাথে ইনভলভ, সেটার দুইটা সম্পর্ক। একটা হচ্ছে সরকারে থাকার কারণে তারা সরকারি দায়িত্ব পালনের অংশ হিসাবে গণহত্যা করেছেন, আর দ্বিতীয়ত হচ্ছে দলীয় নেতা হিসাবে তারা এই কাজটা করবার জন্য লেজিটিমেসি তৈরি করেছেন কিনা। আপনার মনে থাকার কথা যে 18 অথবা 19 তারিখ রাতে গণভবনে জুলাইয়ের 14 দলীয় একটা মিটিং হয়েছে। সেই মিটিং থেকে বের হয়ে এসে কিন্তু যৌথ সংবাদ সম্মেলন করা হয়েছে গণভবনের সামনে। ওবায়দুল কাদের এসে ঘোষণা করলেন যে আপনার আগামীকালকে থেকে অথবা ওই দিনকার রাত 12টা থেকে যৌথ বাহিনী মাঠে নামছে, কারফিউ ডিক্লেয়ার করা হচ্ছে, ইন্টারনেট শাটডাউন হয়ে গেছে, এগুলো বললেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ওবায়দুল কাদের কি শুধু সরকারের মন্ত্রী আকারে এই গণহত্যার সাথে ইনভলভ, না দল আকারেও তারা ইনভলভ? তো ওই মিটিংটা প্রমাণ করছে যে 14 দল সবাই, শুধুমাত্র আওয়ামী লীগ না, জাতীয় পার্টি এবং 14 দলের সবাই এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে তারা জড়িত। কারণ তারা এই কারফিউ জারি করা, একসাথে মিটিং করা, তারপরে হচ্ছে আপনার টোটাল মুভমেন্টকে শাটডাউন করে দেওয়া, এবং এই প্রসেসের ভিতর থেকে ওবায়দুল কাদেরের দেখবেন একটা লম্বা গাইডলাইন আছে কি করা যাবে কি করা যাবে না, কালকে থেকে সরকার অ্যাকশনে যাবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না, এই ধরনের হুমকি ধামকি আছে পুরো সময় জুড়ে। এই জন্য হচ্ছে দলের কাঠামো মোতাবেকও আপনি দেখবেন তাদেরকে বিচারের আওতায় আনার লিগাল এলিমেন্ট আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো সেই জায়গাতে হচ্ছে ব্যক্তির বিচারের পাশাপাশি কোর্টের কাছেও
এই বিষয়টা রেজ করতে হবে প্রসিকিউশনের পক্ষ থেকে, যে তাদের দলীয় রেসপন্সিবিলিটির জায়গাটা কত দূর, এবং সেখানে যদি সাফিসিয়েন্ট এলিমেন্ট পাওয়া যায় তখন তারা এর ব্যাপারে মতামত দিতে পারবে যে এই দলটাও এই মানবতা বিরোধী অপরাধ এবং জেনোসাইডের সাথে জড়িত। অতএব জড়িতর ব্যাপারে তারা যদি জাজমেন্ট দেয় তখন প্রশ্ন আসবে অ্যাটর্নি জেনারেল অফিস মতামত দেবে যেটার ব্যাপারে কি করণীয়, আইন মন্ত্রণালয় মতামত দেবে এটার ব্যাপারে কি করণীয়, এবং সরকার তখন সিদ্ধান্ত নেবে যে নির্বাহী আদেশ দিয়ে এই জাজমেন্টের আলোকে তখন তাকে নিষিদ্ধ করা যাবে কিনা। তো এই প্রসেস পৃথিবীতে অলরেডি ফলো করা হয়েছে। আপনার হিটলারের বাহিনীতে যারা ছিল নাৎসিদের, নাৎসি সিনিয়র কমান্ডারদের বিচার যেমন করা হয়েছে, নাৎসি দলকেও কিন্তু বিচার করা হয়েছে এবং নিষিদ্ধ করা হয়েছে, কারণ এই কাঠামোটা একরকম। হাসিনা ব্যক্তি, শেখ পরিবার, দল, সরকার, আওয়ামী লীগ সব কিছু একাকার হয়ে গেছে, এখানে কোনো সেপারেট বডি নাই। এই জন্য দেখবেন যে কোনো কি ক্ষমার প্রশ্ন আসছে, আওয়ামী লীগের কোনো নেতা তিনি কি ক্ষমা চাইছেন জাতির কাছে? আপনি দেখবেন যে বিবিসির যে ডকুমেন্টারিটা এসছে হাফ অ্যান আওয়ারের মতো, সেখানে দেখবেন আওয়ামী লীগের একটা বক্তব্য আছে শেষ দিকে, পুলিশের একটা বক্তব্য আছে, আওয়ামী লীগের একটা স্টেটমেন্ট আছে। আওয়ামী লীগের স্টেটমেন্টে বলে দেওয়া আছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবে এই ধরনের কাজের সাথে ইনভলভ না, আওয়ামী লীগের কোনো নেতারা ইনভলভ না। যেই ফোর্স অথবা যেই হুকুম দেওয়া হয়েছে সেটা ওই সময়ে ভালো নিয়তে দেওয়া হয়েছে, গুড ইন্টেনশন, গুড ফেথে নাকি দেওয়া হয়েছে। এটা প্রপোর্শনেট ছিল, মানে এটার মাত্রাটা ন্যায্য মাত্রা ছিল। ন্যায্য মাত্রাটা এমন যে আপনার দিনে প্রত্যেক দিন শত শত মানুষকে হত্যা করতে হয়েছে। তাহলে সেই আওয়ামী লীগ দেখেন এই যে স্টেট অফ ডিনায়ালের মধ্যে আছে, যে আসলে কোনো অন্যায় হয় নাই, স্টেট অফ অবলিভিয়নের মাঝে আছে। কিন্তু সেই আওয়ামী লীগের নেতাকর্মীরাই আবার বিভিন্ন দলে চলে যাচ্ছে এবং তাদেরকে নেওয়াও হচ্ছে বিভিন্ন দলে, এটাও আমরা দেখছি। এবং এরকমটাও শোনা যায় যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, এটা নিয়েও একটা পলিটিক্স হচ্ছে যে কে কতটুকু টানতে পারে। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? সেটা তো হইলো যে আপনি একটা হইলো ভোটার ক্রাউড, ধরেন আওয়ামী লীগকে ভোট দেয় একটা বিশাল জনগোষ্ঠী আছে, এরা কি আসলে দল করে কিনা, এরা ওই দলের কর্মী কিনা? না, অনেকে আছে আমরা শুনতে পাই যে যারা কিনা গ্রামে বিভিন্ন জায়গায় খুব ছোট ছোট পদ যাদের আছে, তারাও লোকবল নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন দলে যাচ্ছে, এরকম অভিযোগ কিন্তু আসছে। দুই দিক থেকে এই টেম্পটেশনটা আছে। যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে তারা তো এখন একটা সেফ জোন চাচ্ছে, সিকিউরিটি চাচ্ছে। আর কতদিন পালিয়ে থাকবে? এলাকার বড় বড় নতুন দলের মাস্তানদেরকে টাকা দিয়ে দিতে আপনার বস্তা তো শেষ হয়ে যাচ্ছে যা উপার্জন করেছিল। আবার যারা নির্বাচন করবে তার তো আবার ভোট দরকার। এই যে আওয়ামী লীগের একটা বিশাল ক্লাউন জনগোষ্ঠী আছে, এই জনগোষ্ঠীর ভোটারও তার কাছে দরকার। কিন্তু তারা সেফ জোন চাইছে, কিন্তু দলগুলো যারা এই প্রশ্রয়টা দিচ্ছে, দরজাটা তাদের জন্য খুলছে, তাদের জন্য এটা সেফ হচ্ছে কিনা সেই বিষয়টা তখন হচ্ছে আইনের প্রশ্ন আসবে। যারা পদস্থ নেতাকর্মী আওয়ামী লীগ ছিল তাদের রাজনীতি করবার অধিকার থাকবে কিনা, এই প্রশ্নে সিদ্ধান্তে আসতে হবে। এই জন্য আওয়ামী লীগ প্রশ্নটা ডিল করা হয় নাই। আওয়ামী লীগ কোশ্চেনটা করছে না কেন? এই সরকার তো বলল ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন একটা কমিশন করবে, কিন্তু বারবার দাবি করেছি এবং আওয়ামী লীগ যাও করা হচ্ছে, জাতীয় পার্টি এবং তার যারা আরো 13 দলীয় যে সিন্ডিকেট আছে তাদের কারো ব্যাপারে কোনো অ্যাকশন নাই। জাতীয় পার্টি দেখবেন দিব্যি প্রেস কনফারেন্স করে বেড়াচ্ছে, ইফতার পার্টি করে বেড়াচ্ছে, অ্যাজ ইফ দেশে কিছুই হয় নাই। সে জাতির কাছে তার তো একটা জবাবদিহিতার জায়গা থাকতে হবে, তাকে তো বিচারের মুখোমুখি করতে হবে, কারণ এই গণহত্যার সাথে সেও জড়িত। আসবো আপনার কাছে, আমি নিরুফা চৌধুরী মনি আপনার কাছে জানতে চাই, আপনি তো এখানে কিছু অ্যাড করতে চান, অফকোর্স আপনি করবেন, কিন্তু আমি একটা প্রশ্ন রেখেই যাই, সেটা হচ্ছে যে নির্বাচনের জন্য তো ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন, কিন্তু পাশাপাশি আমরা এমনও শুনছি যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। তো ফেব্রুয়ারি থেকে এপ্রিল আমরা এখনও কিন্তু স্পেসিফিক কোনো মান্থ পাইনি। এর আগে এপ্রিলের নির্বাচনে আপনারা অনেক সেখানে সংকটের কথা সামনে এনেছিলেন, রমজান মাসের ব্যাপারটা এসেছিল। এখন আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? দেখেন, আমি এইটা বলতে চাই যে যদি তবে কিন্তু উঠে যায় নাই। আমার কাছে কেন জানি মনে হয়, আমি সব কিছু এত ক্লিয়ার দেখি না, যে অনেকের মতো আমি খুব খুশি হয়ে বলতে পারবো না, কারণ এমন কিছু এরকম দেখা যায় নাই। এই ঘোষণাটা যদি প্রধান উপদেষ্টা দিতেন, আমি তার স্বচ্ছতা নিয়ে আমার ভালো লাগতো যে উনি চেষ্টা করেছেন দেওয়ার জন্য। এই ঘোষণাটা যদি আপনার এই যে ডেটটা বললেন, ডেটটা নিয়ে দিতেন, তারপরেও আমি একটা কিছু ভাবতাম, যেহেতু দুইটাই অনুপস্থিত। এবং আপনি জানেন যে গত 2-3 দিন আগে রাষ্ট্রপতি আপনার ক্যান্টনমেন্টে একটা প্রোগ্রামে গিয়েছে, যেটা আমরা ওরকম দেখি নাই, কিন্তু আমরা শুনেছি পরে বিভিন্ন ইউটিউব থেকে বের হয়ে গেছে। আমার তো মনে হয় এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা সামনে এনে হঠাৎ করে তড়িঘড়ি করে একটা টাইম বলা হলো যে ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি আছে।
ডিসেম্বরে যদি প্রস্তুতি হয়, ধরে নিলাম যে 31শে ডিসেম্বর আপনি প্রস্তুতি করলেন, তারপরে তো মিনিমাম 60 দিন আপনার লাগবে। তো 60 দিন লাগলে তো আপনার ফেব্রুয়ারি চলে যায়, মার্চে আসে, তখন তো রোজা চলে আসে, রোজা চলতে থাকে। তো সেইখানে আমার কাছে আবার এপ্রিলে চলে গেলে তখন নির্বাচনটা অনিশ্চিত হয়ে যায়। তো এইখানে আমার কাছে এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে অস্পষ্ট। হ্যাঁ, যে নির্বাচনের ব্যাপারটা, নির্বাচন প্রসঙ্গে আবারও অনিশ্চয়তা চলে এসেছে। অনিশ্চয়তা পাশাপাশি আমি এটা বলতে চাই যে যেমন ধরেন জুলাই সনদ, জুলাই চার্টার যে জিনিসগুলো সেগুলো সামনে আসতেছে, অংশীদারিত্ব নির্বাচন, পিআর পদ্ধতি নিয়ে একটা শ্রেণী বলছে, আবার কেউ বলছে বিচার এবং সংস্কার না হলে এটা হবে না। যারা নির্বাচন চান না, যারা মনে করছেন যে নির্বাচন ছাড়াই তো ভালো আছি, আমি তো ইলেকশনে পাশ করলেও আমি এইভাবে ক্ষমতা দেখাতে পারবো না, আমি যত ক্ষমতা ইউটিলাইজ করছি। তো সেই জায়গায় আমার মনে হয় না যে এত সুন্দর স্মুথলি অনেক কিছু আগাবে। আমার কাছে যত স্মুথলি বলা হয়েছে তত স্মুথলি লাগছে না। আর সেকেন্ড থিং হলো যে এই যে নিম্ন কক্ষে আপনার অংশীদারিত্বের নির্বাচন, এটা তো কোনোভাবেই সম্ভব না। এটা যদি যারা চাচ্ছে, তারা যদি দল ভারী একটা দল হতো, তাহলে তারা কি এটা চাইতো? এটা কেউ চায়? এটা এই বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কি সম্ভব? এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। আর মেইন কথা হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন এত খারাপ। গতকালকেই তো বোধহয় 35% না 38% আপনার শুল্ক, যেটা বলা হয়েছিল যে ক্যারিসমেটিক সরকার ক্যারিসীমা দেখাবে, যে আমরা শুল্ক মুক্ত হতে পারবো, আগের মতো হতে পারবো, সেটা কিন্তু এক ফোঁটাও কমায় নেয় আমেরিকা। এবং আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর কিন্তু যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। ইতিমধ্যে অনেক বন্ধ হয়ে গেছে এমনিতেই, তারপরে আরও কত খারাপ অবস্থা হবে। এটাকে ঢাকার জন্য এই কথাগুলো বলা হতে পারে, কিংবা আমি যেটা রাষ্ট্রপতির কথা বললাম এটাও ঢাকার জন্য এটা হতে পারে। আমার কাছে এরকম মনে হচ্ছিল, আমি এই জায়গাতেই বলতে চাই। আর ইসলামিক দলগুলো একটি জোট করছে আমরা দেখতে পাচ্ছি, সামনে আগামী 19 তারিখে একটা জামায়াত একটা মহাসমাবেশ করতে যাচ্ছে, এরকমটা আমরা শুনেছি। আপনি এই জোটগুলোকে একসাথে জোট করছে তারা, আপনি কিভাবে দেখছেন? আপনারা কি মানে সবাইকে, এবং আপনাদের সাথে শরিক ছিল, যুগপৎ আন্দোলনের ছিল, গণ অধিকার পরিষদের সভাপতিকেও আমরা দেখলাম সেখানে গেছে। তো আপনারা কি আসলে জোট নিজেরা বাড়াতে পারলেন না, পরিসর বাড়াতে পারলেন না, বরং ছোট হয়ে যাচ্ছে? এরকম কেন হচ্ছে আসলে? চলেন, জোট করা তো বাংলাদেশের জন্য নতুন কিছু না। জোট সবসময়ই থাকে, সবসময় ছিল, থাকবে। কিন্তু এই জোটটা কতটা দেশের জন্য এই মুহূর্তে মঙ্গলকর এটা আমার বুঝতে হবে। যে এই জোট করে যদি পিআর পদ্ধতির দিকে তারা যায়, তার মানে ধরে নিতে হবে যে তারা নির্বাচনটা এই মুহূর্তে চাচ্ছে না। আর জোট করে যদি তারা ইলেকশন করে, তাহলে কিছু সিট বাড়বে। আমরাও তো চাই যে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা থাকবে তারা বেশ কিছু সিট পাক, তাতে আপনার ছায়া সরকার গঠিত হোক, ওয়েস্টমিনিস্টার যেটা একদম পূর্ণাঙ্গভাবে তারা উপভোগ করুক, এবং বাংলাদেশ এটার মানে সুফলটা পাক, এটা আমরা চাই। কিন্তু এইখানে তো সেটার জন্য করছে বলে আমাদের মনে হয় না। আমাদের মনে হচ্ছে যে এইখানে কিছু অন্যরকম চিন্তা চেতনা থেকে তারা করছে। কিছু কিছু মানুষ যারা নির্বাচন চাচ্ছে না, তাদেরকে নিয়ে এক ধরনের যে আলাদা ইলেকশন করলে তারা 2টা সিট পাবে না, 3টা সিট পাবে না। আপনি ধরেন জামাতের আগে খুব বেশি আপ ডাউন হয় না ভোটের রেশিও, তো কয়টা সিট পেয়েছিল? বিএনপির সঙ্গে যখন ইলেকশন করেছে 17টা পেয়েছিল, তার আগে যখন করেছে তখন 3টা পেয়েছিল, এরকম। তো তাদের তো ভোট ওই জায়গাতে ওরকমই আছে, ওই পার্সেন্টেজ যে ওইভাবে বহুলভাবে বাড়বে সেই বাড়ে নাই। তো তাদের তো এটা ছাড়া কোনো উপায় নাই। এবং ঘুরে ঘুরে বিএনপির সঙ্গেও তারা যে নেগোসিয়েট করার চেষ্টা করছে না তা না। বিএনপি হয়তো একটা বড় অ্যামাউন্টের যদি একটা ছাড় দেয়, তাহলে দেখা যাবে যে অনেকেই তখন অন্যরকম হয়ে যাবে। যারা এই যে ধরার চেষ্টা করছে যে আলাদা করে নির্বাচন পিছিয়ে দিব, সেটার চেষ্টা করছে, হয়তো ওইটা তারা নাও পেতে পারে। ওকে, ধন্যবাদ আপনাকে। আসবো আবার আপনার কাছে। রুবিন হোসেন প্রিন্স, আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনিও কি নির্বাচন নিয়ে আবার কোনো অনিশ্চয়তা দেখছেন কিনা, এবং পাশাপাশি যে ইসলামিক দলগুলো জোট করছে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আমি ওই দুইটা প্রশ্নে যাওয়ার আগে একটু ছোট্ট মন্তব্য করি এখানকার আলোচনার দুইটা জিনিস দিয়ে। দেখেন, একটা আলোচনা আপনি এখানে তুলেছেন যে আওয়ামী লীগ মানে যারা রিসেন্ট পতিত, তারা অন্য অন্য জায়গার সাথে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো কেন তাদের নিচ্ছে বেই। একটা জিনিসটা মনে রাখা দরকার, যেটা আমরা প্রত্যেকটা সময় এটা বলি, এটা রাজনীতির অঙ্ক শেখা আমাদের। আপনি দেশে যদি দুর্বৃত্তায়িত অর্থনীতি টিকে রাখেন, তার উপরে ভর করে কিন্তু দুর্বৃত্তায়িত রাজনীতির জন্ম দেয়। ওই দুর্বৃত্তায়িত রাজনীতিকে টিকে রাখতে গেলে কর্তৃত্ববাদ, স্বৈরাচার, ফ্যাসিবাদ, তার প্রবণতাগুলো হতে হয়।
এটা হচ্ছে ভিত্তি, তার উপসর্গগুলো অনেক। তা আমরা তো সেই ভিত্তিটা তো নষ্ট করতে পারিনি, ধ্বংস করতে পারিনি, যেটা করা দরকার। আপনি দেখেন আগের এই সরকার আমলে যে দলটির নাম বলছেন আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, আপনি সেই বিখ্যাত কত 28 অক্টোবর বিএনপির সমাবেশ, এইখানে ভালো করে করতে পারলো না, হত্যাকাণ্ড ঘটলো আর স্মুথলি করে চলে গেল। তাদের ঘাড়ে ঘর করে চলছে, এগুলো তো আমরা জানি। আপনি এখানে ওই যে একটা কতগুলো দলের ঐক্যের কথা বলছেন, এই দলগুলো সম্পর্কে আমরা দেখিনি ওই সরকার আমলে ভূমিকা। তার মানে আমি এই কথাটাই খালি বললাম, যেটা জনগণকে বুঝতে হবে যে আমাদের একটা সৎ ইচ্ছা আকাঙ্ক্ষা দিয়ে কিন্তু অনেক কিছু হবে না যদি আমরা রাজনীতি অর্থনীতির মৌলিক পরিবর্তন না করতে পারি। এইটুক খালি আমি বলে এই জায়গাটায় থামলাম আর কি, ওই কথাটা বোঝার জন্যে মানুষের কাছে। এবার আসি নির্বাচন নিয়ে। না, এটা খুব আমার বলতে কোনো দ্বিধা নেই। নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত আমি কোনো কংক্রিট পজিশন দেখতে পাচ্ছি না, কারণ আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার অঙ্ক করেই বলেছিলাম একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি বুঝতাম যে তারা রাজনৈতিক দল এবং অন্যদেরকে আস্থায় নিয়ে ভালো কাজ করতে পারতেছে, চলতে পারছে, তাহলে হয়তো সময় নিয়ে একটা ব্যাপার থাকতো। কিন্তু আমরা দেখছি না, তারা সেটা করছে না, বরঞ্চ তাদের এখতিয়ার নাই এমন কতগুলো কাজে হাত দিচ্ছে, তাতে একটা নিজেরাই একটা সংকট তৈরি করছে। এবং আমরা যেহেতু এই সরকারকে কাজে হাত দিচ্ছে যেটার এখতিয়ার নেই, আমি যেমন ধরেন রাখাইনের করিডোরের প্রশ্ন এখনো বাতিল করে নাই, বন্দরকে লিজ দেওয়ার প্রশ্ন তারা কংক্রিট করছে যে তারা অবশ্যই দেবে, এত বড় রোড মার্চ এবং আমার জানা মতে বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থনের পরও। তারপরে কাতারকে সমস্ত কারখানা করতে দেওয়ার বিষয়টা, স্টারলিংকের সাথে যে চুক্তি করলো, আরও অনেক কাজ তারা করছে, এগুলো এরকমের আরও অনেক বলা যায়। মানে আমরা দেখছি যেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে বলে আমরা মনে করি না। এটা আমরা কি করে নির্ধারণ করব যে কোনটা এই সরকার এখতিয়ারে পড়ে বা ন্যাচারাল, আমি যদি কিচ্ছু না ধরেন যখন ওথ নিয়েছে, শপথ গ্রহণ করেছে, এবং ওনারা তো সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট নিয়ে করেছে, এখানে কি লেখা আছে পড়ে দেখেন, পরিষ্কার কথা। সুতরাং এটা নিয়ে আমি মনে করি সরকার তো বলছে যে এই সরকারের সবকিছু করার নো, ওটা তো আমরা একমত হই না। ওনার প্রেস সেক্রেটারি সেই যে বলছে, বরঞ্চ এই প্রেস সচিবকে রাখছে কেন এই কথা বলার পরে? আমি এই কথাগুলো বলতে চাচ্ছিলাম না, যে এটা বলে যে হ্যাঁ সংস্কার কেন, সবকিছু করার এখতিয়ার আমাদের আছে। তো উনি তো কি বলবো, এনাদের অ্যাপয়েন্টমেন্ট রাষ্ট্রের একজন কর্মচারী। এই সরকার তো গণঅভ্যুত্থান থেকে আসলে তৈরি, গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে তৈরি একটা সরকার। আমি তো বললাম যে গণঅভ্যুত্থানের স্পিরিটটা কি, ওত নিয়েছে কিসের উপরে ভিত্তি করে, সেই স্পিরিটে যদি বলেন এই জায়গাটুকু যে আমরা গণতন্ত্র সুরক্ষা করব এবং সংস্কারের কতগুলো পদক্ষেপ আমরা নিতে পারি কিনা সেটা আমরা যতটুকু ঐক্যমত্য হব আগামী পার্লামেন্টের মাধ্যমে দিয়ে সেটা করব। এর বাইরে তো আমাদের কোনো ঐক্যমত্য এখনো হয় নাই, তাহলে সেই কাজটুকু করবে। আর জনজীবনের সংকট দূর করার কি পারছে? মিনিমাম জনজীবনের যে একটা শান্তি দেওয়ার জন্যে আপনি আগের যে ভয়ের রাজত্ব ছিল, এখন মবের রাজত্ব চলতেছে, কেনা জানে আপনার। তা বলছি যে সুতরাং আমি কথাটা যে কারণে আমি আসছিলাম সেই থেকে ক্লোজ করি, কারণ আপনার দুইটা প্রশ্ন আছে সেটা একসাথে মিলাই। তাহলে আমরা এইটা বলছি যে দিন যত যাচ্ছে, আমি কথা তুললাম এই কারণে, যদি বুঝতাম তারা স্মুথলি করছে, খুব ভালো কাজ করতে পারছে, তাহলে সময় দেওয়ার বিষয়ে ভাবা যেত। কিন্তু সেইটা যেহেতু করছে না, এবং আপনি ধরেন দেশের বিনিয়োগের কোশ্চেন বলেন, আরও বহু কোশ্চেন বলেন, নির্বাচিত সরকার ছাড়া আপনি স্থিতিশীল করতে পারবেন না, সে যত দুর্বল সরকারই হোক। এই জন্য আমরা বলেছিলাম যে এই বছরের মধ্যে নির্বাচন করেন। তবে আমরা শুধু নির্বাচন চাই না, ওই যে আপনি আজকের টাইটেল যেটা করেছেন, 1 নম্বর চাই বিচারের কাজ দৃশ্যমান করা, 2 নম্বর সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করা। আমরা মনে করি এই সময়ই যথেষ্ট। কিন্তু দেখেন ওনারা যেটা বলেছেন, পরে একটা মানুষের মধ্যে কি ধারণা হলো যে অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হচ্ছে, তাই না? কিন্তু এখানে এই যে বিএনপির নেত্রী যেটা বললেন, খুবই কারেক্টলি উনি অঙ্ক করে বলেছেন। ওনারা কি বললেন, এটা প্রস্তুতি নিতে, এবং প্রস্তুতির এত ডালপালার কথা ওনারা বললেন। ওনারা ভোটারদেরকে নাকি কি ডামি ভোটের কাজ করবেন, এরকমের আয়োজন করবেন। আমি বলছি না, আমি শেষ করিনি এটা। তাহলে আপনি দেখেন, তাহলে এই সব কাজের মধ্য দিয়ে ও ডিসেম্বরে যে এইগুলো যে ঠিক হয় নাই যদি এরকম বলে, তাহলে তো আপনি আরও টাইম কিল হবে। আর ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যদি প্রস্তুতির সময় নেই, তাহলে তো ফেব্রুয়ারিতে ইলেকশন করার কোনো বাস্তবতা নাই। কারণ মিনিমাম 45-60 দিনের আগে তো অতীতের কখনো আমরা দেখি নাই। এবং এই আলোচনাটা আমাদের অভিজ্ঞতা হচ্ছে, খুশি হতাম ওনারা নির্বাচন কমিশন করলে, নির্বাচন কমিশন যদি বলতো যে আমি এই করতে চাই, আমি সরকারের কাছ থেকে এই সাপোর্ট চাই, ওই যে নিয়োগ থেকে শুরু করে এই সাপোর্টটা দিলে আমি, ওনারা যেটা বলছেন এই সময় নির্বাচন করতে পারবো। এই কাজগুলো তো নির্বাচন কমিশনই করবে, এটা তো আসলে নির্বাচন কমিশন কি? আমরা তো নির্বাচন, ওনারা যদি খালি নির্বাচন কমিশনকে বলতেন, আপনি খেয়াল করেন এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং তাকে কিন্তু আমরা অতীতের নির্বাচন কমিশন দেখতে চাই না, আমরা তাকে ক্ষমতা সম্পন্ন নির্বাচন কমিশন দেখতে চাই। তেনারা এটা বলে যদি তাকে বলতেন যে আমরা ডিসিশন নিয়েছি যে এই সময়ের মধ্যে, কারণ তারা তো অপেক্ষা করছে খালি টাইমটা শোনার জন্য, তুমি এটা করো, তারা তখনই বলতে পারতো যে আমার এই কাজ আমি সরকারের কাছে সহায়তা চাই। এমনকি আপনি বোঝার জন্য একটা ছোট্ট খালি উদাহরণ দিই। ধরুন ওনারা বললেন যে আর্মিকে নিয়ে আসার কথা। আমরা যতটুকু বুঝি
আর্মিকে নির্বাচনের সময় আনা হবে কি হবে না এটা নির্ভর করে কিসের উপরে? নির্বাচন কমিশন তার বাস্তবতা থেকে সরকারকে অনুরোধ করবে তারপরে। উনি যে কথাটি বললেন নির্বাচন নিয়ে একরকম সংশয়ের কথা বলেছেন এবং অনেকগুলো এখতিয়ার বহির্ভূত কাজ সরকার গ্রহণ করছে তেমনটিও বলেছেন। আমি আপনার মন্তব্য শুনতে চাই। এখতিয়ারের প্রশ্ন হচ্ছে যে গণ অভ্যুত্থান ইটসেলফ এ ম্যান্ডেট, এবং এই ম্যান্ডেটে পরিষ্কার করে বক্তব্য লেখা আছে, দেয়ালে দেয়ালে লেখা আছে, আকাঙ্ক্ষার কথা বলা আছে, সংস্কার, নির্বাচন, বিচার সবকিছু এই ম্যান্ডেটের মধ্যে আছে। সুপ্রিম কোর্টের যে রেফারেন্স চাওয়া হয়েছে আপনার আর্টিকেল 106-এ, সেখানে জাজমেন্ট পড়লে দেখবেন এক পৃষ্ঠা একটা ছোট্ট জাজমেন্ট, রাষ্ট্রের নির্বাহী কার্য সম্পাদনে বলে দেওয়া আছে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলী অ্যাপয়েন্ট করা হচ্ছে। তো রাষ্ট্রের নির্বাহী কাজ কি? এক্সিকিউটিভ যা যা করে, একটা নির্বাচিত সরকার এক্সিকিউটিভ ফর্ম করবার পরে যা যা করে সে সব করতে পারবে, তার এখতিয়ারে কোনো ঝামেলা নাই। তারপরে হচ্ছে এর মানে কি যে সে অংশীজনের সাথে কথা বলবে না, পরামর্শ করবে না? করছে তো। এখন কোনটাতে করবে কোনটাতে করবে না সেই ব্যাপারে আপনি কথা তুলতে পারেন যে এইটা মেজর, এখানে একটু কথা বলে নিলে ভালো হইতো, পরামর্শ করলে ভালো হইতো। এখন প্রশ্ন হচ্ছে পরামর্শ যদি প্রত্যেকটা বিষয় করতে হয় তাহলে তো দেশ চালাতে পারবে না, সারাদিন আপনার পরামর্শ সভা খুলে বসতে হবে যমুনাতে আর ফরেন সার্ভিস একাডেমিতে। তো এই জন্য এখতিয়ারের প্রশ্ন আমার কাছে মনে হয় যে আনজাস্টিফায়েবল। অ্যাবসলিউটলি তার রাষ্ট্রের গভর্নেন্সের জন্য যা যা করার দরকার তার এখতিয়ার সেটা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন নিয়ে আমার মধ্যে মোটেই কোনো শঙ্কা নাই। 85 বছরের এই ভদ্রলোক সারা দুনিয়াতে কবরে যাওয়ার আগে তার ইজ্জত সম্মান বেঁচে দিয়ে যাবে, এটার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। এবং আমি ইন্টারনালিও জানি অলমোস্ট টোটাল ক্যাবিনেট খুবই বিরক্ত যে এই নির্বাচন চেয়ে চেয়ে তাদের যে বৃহত্তর কিছু করবার গোল, আকাঙ্ক্ষা, সেটা তারা করতে পারছে না। বরং যেটা হয়েছে যে তারা এখন ছেড়ে দিতেও চায়, এবং ছেড়ে দেবার জন্য এক দুবার অ্যাটেম্পটও নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে এটা ছেড়ে দিলে সবচেয়ে বেশি বিপদে কে পড়বে? প্রফেসর ইউনূস যদি আজকে রিজাইন করে, সবচেয়ে বেশি বিপদে পড়বে হচ্ছে বড় বিএনপি। সবচেয়ে বড় অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে পড়বে বিএনপি। অতএব সেই জায়গাতে বিএনপি যদি ডুবে, রাষ্ট্রসহ ডুববে। ক্ষতি তো শুধু বিএনপির হবে না, সবার ক্ষতি হবে। 111-এর সময় যখন বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। তো এই জন্য প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এই বাস্তবতায় প্রফেসর ইউনূসকে বিশ্বাস না করবার মতো কোনো কাজ উনি এখনও করেন নাই। উনি বারবার বলেছেন ডিসেম্বর 25, জুন 26। উনি এটাকে আরও, আমরা মনে আছে প্রিন্স ভাই সেখানে ছিলেন, ঐকমত্য কমিশনে ওয়েদার থেকে শুরু করে সবকিছু বিবেচনায় বলা হয়েছে মে জুনে নির্বাচন করবার মতো ভোটারদের রাইট এনভায়রনমেন্ট থাকবে না। আচ্ছা, আরেকটি বিষয় যেটা ইউনুস প্রিন্স বললেন যে এখন যে মবের রাজত্ব যেটা সৃষ্টি হয়েছে, আমি সেই প্রসঙ্গটা আনছি এই জন্য যে অনেকেই বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেমন সেইভাবে এরকম পরিস্থিতিতে নির্বাচন সম্ভব না। জামাতের পক্ষ থেকে কথাটা অনেকবারই বলা হচ্ছে, আপনার মন্তব্য শুনি। সার্টেনলি আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে কত ভালো ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে তো আমরা জীবনযাপন করেছি বাংলাদেশে। মব কি জিনিস দেখেন, মব হচ্ছে যে রাষ্ট্রের প্যারালাল একটা গ্রেফতার বিচার করবার একটা প্রসেস যদি থাকে, সেটা কোথায় আছে? সিসিলিতে আছে, মাফিয়ারা করে, সাউথ আমেরিকাতে আছে, ড্রাগ কার্টেলরা করে, তার নিজস্ব আইন আছে। সে গ্রেফতার করবার পরে নিজস্ব বিচারক দিয়ে সে বিচার করায়, ওখানে শ্যুট করে, হাজার হাজার লোক মারে। বাংলাদেশে কোন দল, এই যে বিএনপি সম্পর্কে প্রচুর বলা হচ্ছে, বিএনপি এখানে থানা অ্যাটাক করতেছে, ওখানে করতেছে, এটা কয়টা ঘটনা করতেছে? বিএনপি সারা দেশে কি বিচার আচার করতেছে? মানুষকে চুরি ডাকাতে শাস্তি দিচ্ছে? কি করতেছে তারা? তাহলে জামাতের আমিরও যে মাঝখানে বললেন যে এখন নির্বাচনের প্রশ্ন আসে, এটা কি আসলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য? আকাঙ্ক্ষা, একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে আপনি দেখেন যে একটা ভালো নির্বাচন করবার জন্য আমরা চাই একটা বেস্ট এনভায়রনমেন্ট থাকুক। আমরা চাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনটা 2026-এ হোক। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে তো বলতেই পারেন, যেমন আমি নির্বাচন কমিশনের উপরে হ্যাপি না। নির্বাচন কমিশনারকে খুবই ভালো মানুষ কিন্তু হাইলি ইনকম্পিটেন্ট, অযোগ্য লোক মনে হয়েছে। সে নির্বাচন আদৌ বোঝে কিনা এটা আমার ব্যাপারে কনসার্ন আছে এই ব্যাপারে। এখন এর মানে কি যে আমি নির্বাচন কমিশনকে বুলডোজ করে দিয়ে আসবো? আচ্ছা, আরেকটি প্রসঙ্গ আমি আনতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো দেখলাম যে লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারিতে নির্বাচন, তেমনটি বললেন। এখন আবার আমরা শুনছি ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন, এপ্রিল মাসটা আবার আলোচনা চলে এসেছে। এর ভিতরে কোনো কনফিউশন নাই। লন্ডনের যে স্টেটমেন্ট আছে সেখানে দেখবেন পরিষ্কার করে বলে দেওয়া আছে সংস্কার, তারপরে হচ্ছে বিচার, এইসব ব্যাপারে যদি আমাদের ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমরা যেগুলো করতে চাই আমরা একমত হয়ে যাই, এটা করা সম্ভব হয়ে যায়, তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। প্রফেসর ইউনূসের এই ব্যাপারে কোনো রিজার্ভেশন নাই, এবং এইটার ব্যাপারে উনি তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে আমরা যেটা করতে চাই ঐক্যমতের ভিত্তিতে ততটুকু করে ফেললে আগে হইতে আমার সমস্যা কোথায়? আমার তো কোনো সিরিয়াস কোনো ইস্যু নাই এখানে। আর হচ্ছে ইস্যু এখন পর্যন্ত যেটা ডিসাইডেড, ডিক্লেয়ার্ড
টাইম হচ্ছে এপ্রিলের প্রথম 15 দিনের একদিন, এটাই হচ্ছে অফিসিয়াল পজিশন। ওকে, আমি রুবিন হোসেন প্রিন্স আপনার কাছে শুনতে চাইছি যে নির্বাচনের যে রিহার্সালের কথাটা বলা হয়েছে সেটা আসলে প্রেক্ষাপট কি, আপনার কাছে কি মনে হয় যে দীর্ঘদিন মানুষ ভোট দেয়নি সেজন্য কি এটা বলেছেন? আমি বলছি যে আপনি একটা রিহার্সাল মানে আপনি অনেকগুলো, আমরা যে টাইম ফ্রেমটা যদি বলি আমাদের হিসাবে সেটা করতে যাওয়ার মধ্যে আপনি যদি আরও অনেকগুলো পদ্ধতি আনার কথা বলেন তাহলে তারও নানা জিনিস চলে আসবে। তাতে হচ্ছে কি আপনি যথাসময়ে যথা কাজটা করতে পারবেন না। এই কারণে এটা প্রতীকী বলেছি আমি যে আপনি এই ধরনের আলোচনার তো আমি প্রয়োজন দেখি না। কারণ মনে রেখেন আমাদের যে এই যে 18, যদি আমি ভুল না করি 18 যে রাতের ভোট হলো, আপনি ওই সময় কিন্তু শেখ হাসিনা একটা ডেট ছিল, জাস্ট এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, আলোচনায় তুললো বাংলাদেশে একটা দিবস বলা হয় ভোটার দিবস, 9 অক্টোবর কোনো একটা ডেট। তা ওই দিনই সব ভোট করা হয়। তা আপনি তাতেও তো হয় নাই, মানে ওই ভোট করেই তো হইলো ম্যানিপুলেটেড ভোট। আমি সেটা বলছি না, আমি বলছি যে এইটা তো প্রয়োজনীয় কাজ না। আপনি প্রয়োজনীয় কাজ যদি বলেন, যেটা নির্বাচন কমিশন বা সরকারের প্রতি আমাদের অভিযোগ, যে আলোচনা এখনো করতে পারলাম না আমরা, যে একটা নির্বাচনে যে এই যে টাকার খেলার কথাটা বলা হয়, আপনি খালি, আমি শুধু কালো টাকার কথা বলছি না, টোটালি আপনি ধরেন এটা ভয়ের রাজত্ব থাকে, একটা পেশি শক্তির মাতবাড়িটা থাকে, একটা প্রশাসনিক কারসাজি থাকে, আপনি সাম্প্রদায়িক একটা প্রচারণার জায়গা থাকে। তাহলে এইগুলো কিভাবে মিনিমাইজ করা যাবে তার জন্য যে ঐক্যমত্য গড়ে তোলা, আপনি এই আলোচনার মধ্যে কি এখন আমরা ঢুকতে পারলাম? তাহলে আপনি গুরুত্ব কোনটাকে দেবেন? গুরুত্ব দেওয়া দরকার ওই জায়গাটায়। তো এখন অ্যাজ এ অ্যাপ্রোচ হিসাবে যে দীর্ঘদিন ভোটার বঞ্চিত মানুষ, তারা প্রকৃতপক্ষে ভোট দিয়ে একটা কি বলবো, যে জীবনে প্রথম ভোট দেওয়াটাও সেটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে চিহ্নিত থাকবে, এই কথাই তো দ্বিমতের কোনো কারণ নেই। কিন্তু আমি বলছি এই কথাটা বাস্তবায়ন করতে গেলে যেটা করা দরকার, নির্বাচন কমিশনের উদ্যোগ নিয়ে বা সরকারের পক্ষ থেকে পুরো নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজটা করা দরকার। সেই আলোচনাটা আমি অনুপস্থিত দেখছি। ওই আলোচনাটা শুরু হলে তাহলে জিনিসটা আমরা বুঝতে পারতাম যে হয়তো নির্বাচনটা কবে কী হচ্ছে। আমি জাস্ট একটা প্রতীকী কথা বলি, একেবারেই শুরু হয়নি ওইটা বললে বোধ হয় ঠিকও বলবো না, এই কারণে কথাটা মনে হলো। আমরা একদিন পত্রিকায় দেখলাম যে নির্বাচন কমিশন ঠিক করেছে পোস্টার থাকবে না কি ডিজিটাল ব্যানার ট্যানার থাকবে। এখন আমি জানি না কার সাথে তারা কথা বলেছে, তা সেটা তারা কথা বলবে না? কারণ নির্বাচনে এর আগেও তো আমরা নানা সময় দেখেছি তাদের এখতিয়ার আছে। আমি বলছি কি আলোচনাটা তো শুরু করলে আপনি তাহলে মানুষও বুঝতে পারবে যে আমি কি করতে পারি। মানুষ ফিডব্যাক দিলে তাহলে আমরা একটা, যাতে পুরো ভোটাররা যথাযথভাবে ভোট দিতে পারে, ভোট যেটা দেবো সেটা গোনা হবে, গোনার পরে যারা নির্বাচিত তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই কাজগুলো করার দিকে আমাদেরকে, আমি এখনো যাওয়ার কোনো কাজটা দেখতে পাচ্ছি না। একটি বিষয় একটু আনতে চাইছি, তরুণদের জন্য আলাদা বুথের কথা বলা হয়েছে, বিষয়টা ইন্টারেস্টিং। 18 থেকে 33 বছর বয়সী যারা, তারা তো অনেকে নতুন ভোট দেবে, সেই জায়গা থেকে তাদের জন্য নতুন আলাদা বুথ, আপনার মন্তব্য কি? 18 থেকে 35 হবে না, 33 হবে না, আমার মনে হয় আরেকটু বাড়বে। কারণ 2001-এ যে ছেলেটা বা মেয়েটার বয়স 17 ছিল সে ভোট দিতে পারে নাই। 2001 থেকে 25 পর্যন্ত 25 বছর আর 17 বছর যোগ করলে 42-43 বছর বয়স হয়ে যায় যারা ভোট দেয় নাই আমাদের। তাদের জন্য আলাদা বুথ, একটা অর্ধবয়স্ক 42-43 বয়স মানে অর্ধবয়স্ক মানুষ যে কখনোই ভোট দেয় নাই, তাকে আমি তার জন্য আলাদা বুথের কিছু করার নাই। আর 18 বছরের পরে থেকে সে তো অ্যাডাল্ট, ইন্টারন্যাশনাল ল কিংবা লোকাল ল, সে অ্যাডাল্ট লোকের জন্য আলাদা বুথ কেন হবে? সে সব কিছু দেখবে, জানবে, তার অভিজ্ঞতা সঞ্চয় করবে এবং নিজে একটা ভোট দিবে। এখানে যেটা দরকার সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, সেটা দরকার। এখানে যেটা দরকার সেটা পুলিশকে ট্রমা থেকে আমরা দেখছি যে ডিসিদেরকে লটারির মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হবে, রদবদল করানো হবে, এটাও আপনার একটা উদ্যোগ। এটা এই উদ্যোগে শোনেন, ভেতরেরটা যদি আমি স্বচ্ছ না করি, লটারি করি, মহালটারি করি, কোনো লাভ হবে না। ডিসিরা যে জায়গা থেকে বিগত 3-4টা নির্বাচনকে অন্যায়ভাবে পরিচালনা করেছে, আজকে হয়তো সেই দিন হয়তো সে ডিসি ছিল না, কিন্তু সে তো এডিসি ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, সে তো করেছে, সে তো দেখেছে তার বসরা কিভাবে করে। সেই জায়গা থেকে বের করে না আনতে পারলে, তাদের মাইন্ডসেট চেঞ্জ না করতে পারলে, তাদেরকে কিভাবে বের করে আনবে? তাদের সাথে ওরিয়েন্টেশন করবে সরকার, সরকার তাদেরকে আইনের অনুশাসন প্রয়োগ করবে তাদের নামে, যে তুমি যদি এই কাজটা করো, ভোট যদি এখানে নিরপেক্ষ না হয়, তোমার এই এই শাস্তি হবে। শাস্তি সবার জন্য একই রকম হবে। তুমি যত প্রিজাইডিং অফিসার হও, পুলিং অফিসার হও, ডিসি হও, সর্বোচ্চ ক্ষমতাধর হও, এসপি হও, এটা এখানে কিচ্ছু আসে যায় না। তুমি জনগণ যা চাইবে, জনগণকে তোমাকে প্রেফার করতে হবে। কোনো
কোনো ব্যক্তি কোনো মার্কা না, কোনো ব্যক্তিকে না, কোনো মার্কাকে না। সময় শেষের দিকে আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে শুনতে চাই আসলে যে ডিসিদের রদবদলের মধ্য দিয়ে আপনি কি মনে করেন কতটুকু স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে? কারণ এই ডিসিদের যেমন নীলুফার চৌধুরী মনি বললেন যে আসলে খুব মাইক্রো ইস্যু। প্রিন্স ভাই কারেক্টলি বলেছে যে আমরা এখনো নির্বাচন বলতে বুঝতেছি হলো যে দিন তারিখটা কবে, নির্বাচনটাকে স্বচ্ছ ব্যালটে হবে না ইভিএম এ হবে, আর হচ্ছে যে নির্বাচনের ভোটার তালিকাটা হালনাগাদ হয়েছে কিনা, এইটা হচ্ছে জাতির নির্বাচনী বুঝ। এগুলো গুরুত্বপূর্ণ না তা বলছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচনের আসলে আরো কিছু গুরুত্বপূর্ণ অধিকতর গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা প্রিন্স ভাই নক করেছেন, যে নির্বাচনে যারা ভোটার তারা আসলে নির্বাচনটা বোঝেন কিনা। এই রাষ্ট্র গত 53-54 বছরে বারবার যে ভোটারদেরকে পুল করে আনতে হয়, এটা পরিবর্তন হইল না কেন? অতএব সেই জায়গাতে আপনি ভোটারদেরকে ট্রেন করা, বোঝানোর কিছু উদ্যোগের কথা আসছে, কিন্তু আমার কাছে এগুলো খুবই অবাস্তব মনে হচ্ছে, যে এটা খুব সিরিয়াসলি করা দরকার। এই ভোটারদেরকে ভোটটা বোঝানো দরকার, না হইলে যেটা হচ্ছে টাকার লেনদেনে ভোট কেনা বেচা হবে। কারণ অধিকাংশ মানুষ আসলে বাংলাদেশে, আমি যে গ্রামে গঞ্জে যাচ্ছি আপনার রেগুলার, আমি কোনো উচ্ছ্বাস দেখলাম না ভোটের ব্যাপারে, ন্যূনতম কোনো আগ্রহ দেখি নাই। দুইটা কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে যেহেতু দেশে ভোট নাই, গত 17-18 বছর ধরে মানুষ ভোটের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে, যে কিছুই বদলাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে গণ অভ্যুত্থানের পরে আমাদের রাজনৈতিক দল, আমাদের নেতাকর্মী, আমাদেরকে দেখে ভোটাররা বুঝতে পারতেছে আসলে আমাদের খাইসলত বদলায় নাই। অতএব ভোট যদি হয়, আমাদের মতো লোক যদি আবার নির্বাচিত হয়ে আসে, ওই সাইল ডাইল চুরি করবে, গম চুরি করবে, রাস্তার ঠিকাদারি করবে, ইটের বদলে, এটা মানে আমাদের কাছে, আমাদের রাজনীতিবিদরা, আমরা যারা ক্ষমতায় আসবো বলে মানে এলাকার মানুষজন মনে করে, যাদেরকে তারা দেখে ডেইলি, বুঝতেছে যে যারে খেদাইছি তার থেকে আমার চরিত্র আসলে অত ভালো না, আমি আগের মতোই টাউট বাটপা রয়ে গেছি। তো এই যে রাজনৈতিক টাউটদেরকে দেখে এরা বুঝতেছে যে ভোটে কিছু যায় আসে না, আমার হাল সয়ে খাওয়া লাগবে, আমার হালি সইতে হইব, আমার ওই বর্গা চাষি, আমি আছি বর্গা চাষি। আপনার কাছে 30 সেকেন্ডস যদি কিছু অ্যাড করতে চান। আমি তাহলে পজিটিভ দিয়েই শুরু করতে চাই। এই যে এত সব সংকটের মধ্যে আমরা এত বড় একটা গণ অভ্যুত্থান আর সেই মাসে আলোচনা করছি, আমাদের তো গণতন্ত্রের পথে হাঁটতে হবে। সুতরাং নিশ্চয়ই আমি মনে করি যে এখানে আমরা ঐক্যমত্য এবং নানাভাবে রাজনৈতিক দলগুলো মানে অংশীজনের অন্যতম অংশীদার জনগণ তো বটেই, যে আলোচনাগুলো যাচ্ছি, এই আলোচনার মধ্য দিয়ে যে অগ্রগতিটুকু যতটুকু আছে সেইটাকে আমরা একটু পজিটিভ ধরি এবং যাতে নির্বাচনী গণতন্ত্রের পথে হাঁটি। আর যদি বলেন, শব্দটা হয়তো উনি বলেছেন, অনেকগুলো খাসলত বদল, সেটা একটা সময়ের ব্যাপার, কিন্তু আমরা যদি পথরেখাটা ঠিক করতে পারি এবং যদি অন্ততপক্ষে এইটা বুঝাইতে পারি যে আজকে শুধু না, পরেও নির্বাচনী গণতন্ত্রের ধারা থাকবে, আর মিনিমাম গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত থাকবে, এইটুকু যদি আমরা একটা সিগন্যাল দিতে পারি, আর যদি যতটুকু পারে আইনের শাসনের ধারাটা যদি শুরু করতে পারি, সেটাই আমাদের এই গণ অভ্যুত্থানের ধারায় অগ্রগতির কাজ হবে বলে আমার মনে হয়। নীলুফার চৌধুরী মনি, এই যে পরিবর্তনটা আসবে, এটা মানুষকে কতটুকু বিশ্বাস করানো যাচ্ছে? আসলে মানুষ অনেক সচেতন, বাংলাদেশের মানুষ ওই জায়গাটায়, এবং পুরখাওয়া মানুষকে বিশ্বাস করাতে গেলে আপনার কাজে এবং কথার মিল না রাখলে হবে না। যেমন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিটা এমন আপ টু ডাউন পর্যন্ত ম্যাক্সিমাম, আমি অনেক বাদ দিলাম, আমি বিএনপিকে আমি ধারণ করেই বলছি, বিএনপি এই কাজটা করে না। ম্যাক্সিমাম যারা অনেকেই আছে যে কথা যেটা বলছে তারা কাজ করছে না, সকালে একরকম কথা বলছে, বিকালে একরকম কথা বলছে, এই ধরনের যদি কথা বলে, অনেকগুলো দল আছে যারা যাদের কথা একরকম হচ্ছে না। আপনারা যারা সরকার পর্যন্ত স্টিক করবেন, যা বলবেন তা করবেন।